হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা এবিটিএ টেস্ট পেপারের SC 75 এই পেজটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। আজকের ক্লাসটা শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন আজকের এবিটিএ টেস্ট পেপারের 75 পেজের, পুরুষ ও স্ত্রী মানবদেহে কোন কোন শল্য চিকিৎসা পদ্ধতির দ্বারা চিরস্থায়ী গর্ভনিরোধ করা সম্ভব। এর আগের কোনো একটা পেজে এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম, আমি বলেছি, সেটা আমার মনে পড়ছে। পুরুষ দেহে সেটা হচ্ছে ভাসেক্টমি। কারণ কি, এখানে ভাস ডিফারেন্স অংশটাকে কেটে বাদ দেওয়া হয়। ভাস ডিফারেন্স এই অংশটাকে কাটা হয়। এই যে ভাস থেকে ভাসেক্টমি, এটা মনে রাখার সুবিধা। এবং স্ত্রী দেহে হচ্ছে টিউবেক্টমি বলা হয়, যেটা স্থায়ী গর্ভ নিরোধক পদ্ধতি স্ত্রী দেহে। এবং কেন বলা হয়, কারণ এক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউব বা ডিম্ব নালীটাকে কাটা হয়। ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী বা যেটাকে ডিম্ব নালী বলা হয়, এই টিউব থেকে টিউবেক্টমি। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। তাহলে পুরুষ দেহে স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি হচ্ছে ভাসেক্টমি এবং স্ত্রী দেহের স্থায়ী বন্ধ্যাত্বকরণ পদ্ধতি হচ্ছে টিউবেক্টমি। ওকে, 1 নম্বর কোয়েশ্চেন আশা করি বোঝা গেছে। 2 নম্বর কোয়েশ্চেনে চলে আসি, যেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা বলতে কি বোঝো। সেন্ট্রাল ডগমা হচ্ছে আণবিক জীববিদ্যার কেন্দ্রস্থলে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। সেন্ট্রাল ডগমা হচ্ছে একটা ঘটনা প্রবাহ, যেখানে সেই সেন্ট্রাল ডগমার মধ্যে কি বোঝানো হয় না, ডিএনএ থেকে জিনের সাংকেতিক বার্তার পর্যায়ক্রমিক প্রবাহ এবং তার প্রোটিনের রূপায়ণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশকেই বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। বিজ্ঞানী ক্রিকের মতে সেন্ট্রাল ডগমা ছিল এরকম, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয়, নেক্সট ডিএনএ থেকে এটাকে বলা হয় রেপ্লিকেশন, নেক্সট ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় যেটাকে বলা হয় ট্রান্সক্রিপশন, আরএনএ থেকে প্রোটিন তৈরি হয় যেটাকে বলা হয় ট্রান্সলেশন। এই গোটা প্রসেসটাকে, এই যে ঘটনা প্রবাহটা, একেই বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল ডগমা হচ্ছে ডিএনএ থেকে জিনের সাংকেতিক বার্তার পর্যায়ক্রমিক প্রবাহ। ঠিক আছে, বেশ। সেন্ট্রাল ডগমা হলো, আশা করি বোঝা গেছে। যদি বুঝতে না পারো আমাকে জানিও। 3 নম্বর কোয়েশ্চেন, এবং এটা হচ্ছে যে 2 নম্বরের কোয়েশ্চেন, এটা যে একটা আদর্শ অ্যান্টিবডির দুটো বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা কিন্তু 3 মার্কসের জন্য করে যেতে পারো, যে একটি আদর্শ অ্যান্টিবডির গঠন চিত্রসহ বর্ণনা করো। ঠিক আছে, তো আমরা জানি যে আইজিজিকে বলা হয় আদর্শ অ্যান্টিবডি। ওকে, আইজিজিকে আবার ম্যাটারনাল অ্যান্টিবডিও বলা হয়। কি বলা হয়? ম্যাটারনাল অ্যান্টিবডি। ওকে, ম্যাটারনাল অ্যান্টিবডি বলা হয়। আইজিইকে আবার বলা হয়, আইজিই সেটা হচ্ছে অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে। ঠিক আছে, এখানে অ্যান্টিবডির প্রকারভেদগুলো একটু দেখে নিও। তো এখানে আমরা যেটা চলে আসি, যে আদর্শ অ্যান্টিবডির দুটো বৈশিষ্ট্য। তাহলে প্রথমে আমাদেরকে বলতে হবে যে আদর্শ অ্যান্টিবডি কোনটাকে বলা হয়, কোন অ্যান্টিবডিকে বলা হয়। আইজিজিকে বলা হয় আদর্শ অ্যান্টিবডি, এবং এর বৈশিষ্ট্যর মধ্যে এর গঠনটা হচ্ছে ওয়াই আকৃতির মতো। এর দুটি বৈশিষ্ট্য হলো, দিয়ে 1 নাম্বার লিখবে যে আদর্শ অ্যান্টিবডি 4টি পেপটাইড চেন দ্বারা গঠিত। 4টির মধ্যে 2টি বড় বা লম্বা চেন, যাদের ভারী চেনও বলা হয়, যেটাকে এইচ চেন দ্বারা চিহ্নিত। আর যে দুটো ছোট, তাদেরকে বলা হয় হালকা চেন বা খর্ব চেন বা লাইট চেন। লাইট মানে হালকা, হেভি থেকে ভারী থেকে এইচ। ঠিক আছে, তো এই যে দুটো, 1 নাম্বার এই বৈশিষ্ট্যটা হলো, এবং 2 নাম্বার হচ্ছে 4টি পেপটাইড চেন পরস্পর ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে ওয়াই আকৃতি সৃষ্টি করেছে। এই দুটো পয়েন্ট বলে দিও, আর এখানে সাথে এর ছবিটাও দিয়ে দিও। হ্যাঁ, এরকম মতো এর ছবিটাও দিয়ে দিও, এর ছবিটাও এরকম দিয়ে দিও। ওকে, এইভাবে একটু পয়েন্টিংটাও করে দিও। একটি আদর্শ অ্যান্টিবডির দুটো বৈশিষ্ট্য বলতে গেলে এর ছবি লিখতে হবে তো অবশ্যই, তার সাথে এর ছবিটাও কিন্তু আঁকতে হবে। কি বলো তো, মার্কসটা ডিপেন্ড করে, মানে তুমি হয়তো লিখে দিলে দুটো বৈশিষ্ট্য লেখো বলেছে বলে, শুধু লেখাটা লিখলে আর কি, কিন্তু অন্য কেউ যদি, তোমার কোনো বন্ধু লেখে আবার ছবিটাও আঁকে, তাহলে কিন্তু সে বেশি নাম্বার পাবে তোমার থেকে, যেহেতু সে ছবিটা এঁকেছে। দেখতে ভালো লাগলো, তো ছবিটা অবশ্যই আঁকবে যেখানে ছবি দেওয়ার দরকার আছে। নেক্সট, এর সঙ্গে অথবার যে কোয়েশ্চেনটা ছিল, ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীর বিজ্ঞানসম্মত নাম। ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী পরজীবীটার নাম হচ্ছে উচেরেরিয়া ব্যাংক্রপ্টি। ভালো করে সাইন্টিফিক নেমগুলো একটুখানি দেখে যেও, বারবার করে একটু প্র্যাকটিস করো খাতায় লিখে, কারণ এই নামগুলো কিন্তু ঠিকঠাক স্পেলিং লিখতে হবে আর কি, যেহেতু বিজ্ঞানসম্মত নাম বলেছে। WUCHERERIA, উচেরেরিয়া, এরকমভাবে ভেঙে ভেঙে করবে। ব্যানক্রপ্টি, BANCROFTI, ব্যানক্রপ্টি। ওকে, বারবার করে বলে বলে খাতায় লিখে লিখে এই জিনিসগুলো অভ্যাস করবে। নেক্সট হচ্ছে HIV সম্পূর্ণ নাম হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে এখানে আমাদের 3 দাগের কোয়েশ্চেন
এবং এর অথবার যে কোয়েশ্চেনটা ছিল সেই দুটো হলো। নেক্সট আমরা চলে আসি 4 নম্বর কোয়েশ্চেন, যেটা বলা হয়েছে সিডিএনএ বলতে কি বোঝো। সিডিএনএ যেটা, সেটা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন কোন সময় হচ্ছে? ডিএনএ থেকে আমরা জানি আরএনএ হয়, যখন আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএকে বলা হয় ট্রান্সক্রিপশন। আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সহায়তায়, এই পদ্ধতিটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ওকে, তো রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে এমআরএনএ অথবা অপর কোনো মাইক্রো আরএনএকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে যখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের সহায়তায় যে একক প্রকৃতির ডিএনএ প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে সিডিএনএ। সিডিএনএ মানে বোঝা গেল যে এই যে এমআরএনএ যেটা, সেটাকে টেমপ্লেট হিসেবে ব্যবহৃত হয় এবং এখান থেকে যে একক প্রকৃতির ডিএনএটা তৈরি হয় তাকেই বলা হচ্ছে সিডিএনএ। বোঝা গেছে? বেশ, এর সঙ্গে কোয়েশ্চেন ছিল ট্রান্সফেকশন কাকে বলে। তো ট্রান্সফেকশন কাকে বলে, এখানে যে সংজ্ঞাটা আছে দেখো, যে ট্রান্সফেকশন হলো একটি আধুনিক এবং শক্তিশালী পদ্ধতি যা ইউক্যারিওটিক কোষে বহিরাগত নিউক্লিক অ্যাসিড ঢোকানোর জন্য ব্যবহৃত হয়। এর উদাহরণ হচ্ছে মাইক্রো ইনজেকশন, জিন বন্দুক বা জিন গান, এটা হচ্ছে ট্রান্সফেকশন পদ্ধতি। আচ্ছা, ট্রান্সফেকশনের সংজ্ঞাটা এটাও লিখতে পারো যারা এটা করতে পারবে। আর একটা আছে ট্রান্সফেকশন, এইটা পড়েছিল এইচএস 2018-তে। আচ্ছা, ট্রান্সফেকশন কাকে বলে এই সংজ্ঞাটাও লিখতে পারো। ট্রান্সফেকশন, এটা একটু বুঝতে সুবিধা হবে আমার মনে হয়। ট্রান্সফেকশন কাকে বলে? কোনো প্রকার, এটা একটুখানি লিখে নিও, কোনো প্রকার ভাইরাস ভেক্টরের ব্যবহার ছাড়াই, কোনো প্রকার ভাইরাস ভেক্টরের ব্যবহার ছাড়াই বিশেষ রাসায়নিক বা ভৌত উপায়ে, বিশেষ রাসায়নিক বা ভৌত পদ্ধতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগে আমি এটা লিখে নিই, তারপর আমি আরেকবার বলে দিচ্ছি। পূর্ব পরিকল্পনা অনুযায়ী টার্গেট কোষের মধ্যে ট্রান্সজিন কিংবা নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশ, অনুপ্রবেশকে ট্রান্সফেকশন বলে। তাহলে কি বললাম একবার দেখে নাও। তো ট্রান্সফেকশন বলছে এটা হচ্ছে যে একটা ধরনের বিশেষ রাসায়নিক বা ভৌত পদ্ধতি। প্রথমত এটা একটা কোষ থেকে আর একটা কোষে ট্রান্সজিন বলো বা নিউক্লিক অ্যাসিড বলো বা ডিএনএর সামান্য অংশ বলো, সেটাকে ট্রান্সফার করার জন্য একটা ভেক্টর লাগে। ঠিক আছে, নর্মালি ভেক্টরের সাহায্যে বাহিত হয়। তো এই ভেক্টরের ব্যবহার ছাড়াই, কোনো প্রকার ভাইরাস ভেক্টরের ব্যবহার ছাড়াই বিশেষ রাসায়নিক বা ভৌত পদ্ধতিতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী টার্গেট কোষের মধ্যে ট্রান্সজিন কিংবা নিউক্লিক অ্যাসিডের অনুপ্রবেশকেই বলা হচ্ছে ট্রান্সফেকশন। বলে এই একটা ট্রান্সফেকশনের আমি ডেফিনেশন লেখালাম, আর এখানে যেটা লেখা ছিল এই দুটোর মধ্যে যেটা তোমাদের সোজা মনে হবে, যেটা বুঝতে সুবিধা হবে বলে মনে হচ্ছে, যেটা পরীক্ষার খাতায় লিখতে পারবে সেটা লেখো। ঠিক আছে, মানে মনে রাখবে ট্রান্সফেকশন যেটা, সেটা হচ্ছে এক ধরনের ভৌত বা রাসায়নিক পদ্ধতি যেখানে ক্ষেত্রে কোনো ভাইরাস ভেক্টরের ব্যবহার করা হয় না এবং সেই ভেক্টরের ব্যবহার ছাড়াই পূর্ব পরিকল্পনা অনুযায়ী কোনো টার্গেট কোষের মধ্যে একটা ট্রান্সজিন বা নিউক্লিক অ্যাসিডের প্রবেশ করানো হয়। এখানে যেটা বলা হয়েছে যে
আধুনিক এবং শক্তিশালী পদ্ধতি, সেখানে ওটা বললাম যে একটা বিশেষ ধরনের রাসায়নিক বা ভৌত পদ্ধতি আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার এই জায়গাটা। নেক্সট তাহলে ট্রান্সফেকশন কাকে বলে এই জায়গাটা হয়ে গেছে আশা করি। তাতেও যদি মনে হয় কারো বুঝতে অসুবিধা হচ্ছে, এই ভিডিওর নিচে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা বায়োলজি স্টাডিমেটের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হয়ে আমাকে জানাতে পারো। নেক্সট কোয়েশ্চেন, জৈব বিবর্ধন বা এর আরেকটা নাম হচ্ছে বায়োম্যাগনিফিকেশন। বায়োম্যাগনিফিকেশন, FICATION, বায়োম্যাগনিফিকেশন। তো এটা কাকে বলে উদাহরণ দাও। অভঙ্গুর দূষকগুলো ক্ষয়প্রাপ্ত হয় না বলে, অভঙ্গুর দূষক মানে ভঙ্গুর হয়ে গেলে সেটা মাটির সঙ্গে মিশে যাবে, অভঙ্গুর যেগুলো সেগুলো ক্ষয়প্রাপ্ত হয় না বলে জীবদেহে ধীরে ধীরে এদের ঘনত্ব বা পরিমাণ বাড়তে থাকে। জীবদেহে এদের ঘনত্ব এবং পরিমাণ বাড়তে থাকে। কাদের পরিমাণ? এই অভঙ্গুর দূষকগুলো। ঠিক আছে, বিভিন্ন খাদ্য উপাদানের মধ্য দিয়ে প্রাণীদেহে এদের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই ঘটনাটাকেই বলা হচ্ছে জৈব বিবর্ধন। আস্তে আস্তে এর পরিমাণটা ক্রমশ বেড়ে যেতে থাকে। যেমন উদাহরণ বলা হয়েছে যে জলে DDT মিশ্রিত হওয়ার ফলে মাছের দেহে এই দূষক সঞ্চিত হয়, এবং সেই বিষাক্ত মাছ খেতে থাকলে মানবদেহের মেদকলায় প্রচুর পরিমাণে DDT সঞ্চিত হয়। আস্তে আস্তে DDTর পরিমাণটা আর কি বাড়তে থাকে। একেই বলা হচ্ছে জৈব বিবর্ধন। এর পরিমাণটা বাড়ছে আর কি। ঠিক আছে, এটা হলো জৈব বিবর্ধন বা বায়োম্যাগনিফিকেশন কাকে বলে এবং এর উদাহরণটা। নেক্সট এর সঙ্গে অথবা দিয়ে কোয়েশ্চেন ছিল 5 নম্বরে যে অ্যাসিড বৃষ্টির ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। অ্যাসিড বৃষ্টি বলুক বা অম্ল বৃষ্টি বলুক বা অ্যাসিড রেন বলুক, একই ব্যাপার। তো এর ক্ষতিকারক প্রভাব এগুলো তো একবার পয়েন্টগুলো পড়লে এগুলো বানিয়ে লিখে দেওয়া যাবে আর কি। 1 নম্বর হচ্ছে মৃত্তিকার ওপর প্রভাব, 2 নম্বর জলের ওপর প্রভাব এবং 3 নম্বর হচ্ছে অন্যান্য প্রতিকূল প্রভাব। মৃত্তিকার ওপর প্রভাব, অ্যাসিড বৃষ্টি মৃত্তিকায় প্রভূত ক্ষতিসাধন করে। কিছু অণুজীব মৃত্তিকার pH-এর পরিবর্তন সহ্য করতে না পেরে মারা যায়। তাহলে অণুজীব মারা যাচ্ছে এবং মৃত্তিকার ক্ষতি হচ্ছে। মৃত্তিকার ওপর প্রভাব হচ্ছে এটা 1 নম্বর। 2 নম্বর জলের ওপর প্রভাব। পুকুর, নদী, হ্রদ প্রভৃতি স্থানে যদি অম্লবৃষ্টি জলাশয়ে জলের অম্লতা বাড়িয়ে জলকে পানের অযোগ্য করে তোলে, এর ফলে কি হবে? যে জলটা আমরাই খেতে পাচ্ছি না, সেখানে যে জলজ জীবগুলো আছে তাদেরও ক্ষতি হবে। তাহলে এই যে অম্লবৃষ্টি ক্রমশ জলাশয়, নদী, হ্রদ এখানে জমে জমে সেই জলটা যখন খাবার অযোগ্য হয়ে যায়, সেই জলে যে সমস্ত জলজ জীবরা থাকবে তাদেরও কিন্তু ক্ষতি হবে। ওকে, নেক্সট হচ্ছে অন্যান্য প্রতিকূল প্রভাব। অম্লবৃষ্টির ফলে বৃহৎ অট্টালিকা, ঐতিহাসিক স্মৃতিসৌধ ইত্যাদি যাদের মধ্যে ক্যালসিয়াম কার্বনেটের মাত্রা বেশি, সেগুলো অত্যধিকারে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরও দেখবে অনেক পয়েন্ট আছে, সেখান থেকে যে কোনো 2-3টে লিখো তাহলেই হয়ে যাবে। তাহলে 2 মার্কসের কোয়েশ্চেন আজকে আমরা করলাম SC 75 থেকে। ওকে, এখান থেকে যদি মনে হয় কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো না অবশ্যই আমাকে জানিও। যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের সঙ্গে একটু চ্যানেলটা শেয়ার করো। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।